শুরু করছি আজকের ক্লাসটি। আমার কথাগুলো প্রত্যেকে শোনা যাচ্ছে নিশ্চয়ই? স্যার। তো আগের ক্লাসে আমরা লাইট চ্যাপ্টারটা প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম এবং তার উপরে কোশ্চেন গুলো তোমাদের দিয়েছিলাম। এখনো সম্পূর্ণ কোশ্চেন দেওয়া হয়নি, দু একটা বাকি আছে, সেগুলো আজকে ক্লাসের পরেও যাবে। কমপ্লিট করে তোমরা পাঠাবে, পাঠানোর পর আমি কমপ্লিট পুরো উত্তরপত্রটা তোমাদের পাঠিয়ে দেবো। চেক ভেরিফাই করে নেবে, কোনো সমস্যা থাকলে জানাবে। আজকে আমরা বলেছিলাম যে যেহেতু মার্চ মাসের আজকে প্রায় 15 তারিখ হয়ে গেছে, তো আমরা এরপর থেকে এপ্রিলের ফার্স্ট উইকে আমাদের পরীক্ষাগুলো আছে। প্রত্যেক স্কুলেই প্রায় 1 থেকে 10-11 তারিখের মধ্যে ইউনিট টেস্টটা হবে। তো সেই কারণে ক্লাস 9-এর যে সিলেবাসটা একটু ছিল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এই দুটো সপ্তাহ। তো ক্লাস 9 থেকে ভৌত বিজ্ঞানে তোমাদের পরিমাপ চ্যাপ্টারটা অলরেডি আগে আলোচনা করা হয়েছিল, তার উপর টাস্কও দেওয়া হয়েছিল। আজকে বল ও গতি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আগের যে হোম টাস্ক দেওয়া ছিল ম্যাথমেটিক্সের কয়েকটা প্রবলেম, সেগুলো কারা কারা করছো বা সেগুলো নিয়ে আমরা একটু সলভ করে নিই। যে প্রবলেমগুলি তোমাদের দেওয়া হয়েছিল এগুলো সবাই করেছো? প্রত্যেকে তো করে পাঠাওনি। তোমরা একটু একটু করে না করলে কি করে হবে? আগের দিন ক্লাসে দেখিয়েছিলাম মোটামুটি কয়েকটা শর্টকাট, তার উপর ভিত্তি করে কিছু প্রবলেম দেওয়া হয়েছিল, যেগুলো তোমাদেরকে তো করতে হবে। প্রত্যেকে করে পাঠাওনি, প্রত্যেকেই করবে, চেষ্টা করবে। আমি উত্তরগুলো আজকে আর আলোচনা করে দিচ্ছি। একটা এই 10 থেকে 19 পর্যন্ত দেওয়া ছিল, আর একটা তোমার 11 থেকে 21 পর্যন্ত। উত্তরগুলো একটু প্রত্যেকে যারা করেছো মিলিয়ে নাও, তারপর আমরা বাকিগুলো আলোচনা করব। 10-এর দাগে এই যে কোনো পরীক্ষায় পাস নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট কত নম্বর ছিল? এখান থেকে আমি উত্তরপত্রগুলো পরপর বলছি, তোমরা মিলিয়ে নাও, তারপরে যার যা হয়নি সেগুলো আমরা দেখবো। দশের দাগে অপশন বি 500, 11-র দাগে অপশন ডি দিল্লি 200, 12-র দাগে অপশন সি 500, 13-র দাগে অপশন বি বোম্বে 40, 14-র দাগে অপশন ডি দিল্লি 5.35% বৃদ্ধি, 15তে হচ্ছে অপশন ডি দিল্লি 4.5%, 16তে অপশন সি 12% হ্রাস, 17তে অপশন বি বোম্বে 15.26%, 18 দাগে হচ্ছে অপশন সি 56%, 56%, 19 হচ্ছে তোমার অপশন এ 21.8%। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট 11 থেকে যেটা দেওয়া ছিল
11 থেকে 21 পর্যন্ত দেওয়া ছিল। এগারোর দাগে অপশন সি 180 লিটার। 12 দাগে অপশন ডি 20 এবং 7, 20 এবং 7, একটি সংখ্যা 20, অপরটি 7। 13 দাগে অপশন এ 25 এবং 6। 14 দাগে অপশন এ 10%। 15 দাগে অপশন বি 20%। 16 দাগে অপশন এ 8 লিটার। 17 দাগে অপশন সি 4 লিটার। 18 দাগে অপশন এ 12 লিটার। 19 দাগে অপশন এ 6 লিটার। 20 দাগে অপশন বি 85 কিলোগ্রাম, 85 কিলোগ্রাম। 21 দাগে অপশন এ 88 কিলোগ্রাম। তো মোটামুটি উত্তরপত্র গুলো বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। এবার কার কোনটা প্রবলেম আছে সেটা বলো, কোনটা হয়নি বা প্রবলেম আছে। প্রথমে যে 10 থেকে দেওয়া ছিল, প্রত্যেকের উত্তর মিলেছে? আজকে যারা ক্লাসে আছো প্রত্যেকের উত্তর মিলেছে? হ্যাঁ স্যার। কারোর যদি না হয়ে থাকে, কোনোটা প্রবলেম থাকে সেটা বলো, না হলে আমরা পরবর্তী অপশনে যাব। স্যার 12 দাগে। 12 দাগেরটা। একজন পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, এবং অপর একজন ছাত্র 55% নাম্বার পেয়ে পাস নাম্বার অপেক্ষা 22 নম্বর বেশি পায়। তবে পরীক্ষায় মোট নাম্বার কত ছিল, এটা তাই তো? এক মিনিট। একজন পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 98 নম্বরের জন্য ফেল করে যাচ্ছে। অপর একজন ছাত্র 55% নাম্বার পেয়ে নাম্বার অপেক্ষা 22 নম্বর বেশি পায়, পাস নাম্বার অপেক্ষা 22 নম্বর বেশি পায়। তবে পরীক্ষায় মোট নাম্বার কত ছিল? তাহলে মোট নাম্বারটা তুমি 100% ধরে নাও। মোট নম্বর যদি 100% ধরে নাও, তাহলে দেখো এই 100 ইন্টু তোমার 58 এবং 22,
কি বলা ছিল যে 58 নম্বরের জন্য ফেল করে আর 22 নম্বর বেশি পায়। তাহলে এই 58 আর 22 নিয়ে নাও একসঙ্গে, তার সঙ্গে কি ছিল, ওদিকে 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 55% আর 39%। তাহলে 55 মাইনাস 39 করে দাও। এই পার্সেন্টটা পেয়ে সে কি করছে, 55%টা পেয়ে সে কি করছে না 22 নম্বর অপেক্ষা বেশি নম্বর বেশি পায়। আবার 39% নাম্বার পেয়ে সে কি করেছে না 58 নম্বরের জন্য ফেল করে। তাহলে টোটাল এই নাম্বারটা বাই টোটাল এই পার্সেন্টটা দুটোর ডিফারেন্স করে দাও, আর তার সঙ্গে 100 গুণ করে দাও, দিলেই হচ্ছে তোমার শর্টকাটে উত্তরটা হয়ে যাবে। সমান কত হচ্ছে 100 ইন্টু 8, 2 10 শূন্য হতে থাকলো 1, 5 2 7 থেকে 8, 80 হচ্ছে। আর 55 থেকে 39 চলে গেলে 6 16, 16 5 80, টোটাল নাম্বার ছিল 500। বোঝা গেল শর্টকাটটা? হ্যাঁ নেক্সট হচ্ছে 11 থেকে যেটা ছিল, 11 থেকে 21 পর্যন্ত কারোর কোনো প্রবলেম নাই তো? মোটামুটি হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার 14 দাগেরটা 14 দাগেরটা স্যার একটু দেখো। 15টা উত্তর হয়নি। কোনটা স্যার কোনটা? 13 14 দাগ আর কোনটা বললে? 15 14 15 আছে। 13 স্যার 13 14 15। 13 31 কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 24% হয়, তবে সংখ্যা দুটি কি? 13 দাগে এটাই ছিল, তাই তো? এই সূত্রে বসিয়ে দাও। বলছে 31 কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 24% হয়। সেই যে তোমার ছিল একটি নাম্বার অন্য একটি নাম্বারে এত পার্সেন্ট হলে সেই নাম্বারটা এই নাম্বারে কত পার্সেন্ট, সেই সূত্র যে লিখেছিলাম, তো সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু না। তাহলে একটি সংখ্যা সমান কত হবে শর্টে? একটি সংখ্যা সমান কত হবে? সেখানে ছিল তোমার 100 বাই 100 প্লাস এক্স। তাহলে 100 বাই 124 করে দাও। আর ওখানে কত বলেছিল, 31% না কত বলেছিল? 31 কে ভাগ করতে বলেছিল, তাহলে ইন্টু 31 করে দাও। তাহলে 31 4 4 একে 4 4 3 12 4 25 100। তাহলে একটি সংখ্যা 25, তাহলে একটি সংখ্যা 25 হলে অপরটি কত 6। অপরটি সমান কত 25 হচ্ছে 31, 31 মাইনাস 25 হয়, একটা 25 বেরিয়ে যাবে, একটা 6 বেরিয়ে যাবে, আগের দিন যেমন শিখেছিলাম সেইরকম। তারপরে 14 দাগে কি বলেছে, প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে ওই মূল্য ছিল 18 টাকা, পরিবারের খরচ একই রেখে চলার ব্যবহার কমাতে হবে। এটা তো সূত্র ছিল গো 14 দাগে। এই চালের ব্যবহার বা কয়লার ব্যবহার বা চিনির ব্যবহার হ্রাস পাবে সমান কত ছিল, সেটাই বসিয়ে দাও। চোদ্দোর দাগে
তাহলে 20%, কত ছিল তোমার দেখি না, 14 টাকা, পূর্বে 20 টাকা ছিল, এখন 18 টাকা। তাহলে এই তো সোজা 20 মাইনাস 18/20, মানে বাড়তিটা কত হয়েছে দেখো, তাহলে বাড়তি হয়েছে কত, 20 মাইনাস 18 বাই টোটালটা 20 ইন্টু 100 করে দাও, সমান হচ্ছে 2/20 ইন্টু 100, 20 5 100, 5 2 10, 10%। কি প্রবলেম, এই ধরনের তো এগুলো নিজে করা উচিত, আমি আগের দিন তো বুঝিয়েছিলাম। বোঝা গেছে এটা 14টা কার প্রবলেম ছিল? হ্যাঁ স্যার। 15 কি ছিল? স্যার আপনি 15 আনসার এ বললেন না বি বললেন? 15 অ্যান্সারটা হচ্ছে বি, 20%। ওই একই রকম তো, 15 থেকে 14 15 একই তো। বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে ছিল 25 টাকা। তাহলে 25 মাইনাস 20 করে দাও, 25 মাইনাস 20/25, 25 মাইনাস 20/25, মানে এটা বৃদ্ধি বাই 25 টোটালটা ইন্টু 100। তাহলে 25 4 100, 5 4 20, 20%। বোঝা গেল? মোটামুটি বাকিরা যারা আছো তোমরা তো করে পাঠাওনি, তোমরা প্র্যাকটিস করবে, এগুলো আলোচনা করে দিলাম উত্তরগুলো। তারপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। আমাদের শতকরার সঙ্গে লাভ ক্ষতি কিন্তু অনেকটা রিলেটেড, সেই কারণে শতকরার সঙ্গে আমরা লাভ ক্ষতিটা একটু বলে দেব। আমরা শতকরার আগের দিন যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলোই লাভ ক্ষতির ক্ষেত্রে কিভাবে কাজে আসছে সেগুলো তোমরা দেখতে পাবে। যেমন কিরকম, লাভ ক্ষতির ক্ষেত্রে 1 নম্বরে কি আছে, যে ক্রয় মূল্যের উপর যদি x%, আমরা প্রথমে জানতে হবে যে লাভ কখন হচ্ছে ক্ষতি কখন হচ্ছে, যখন বিক্রয় মূল্যটা অর্থাৎ সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি হচ্ছে। যত টাকায় কিনলাম, ধরো 10 টাকায় কিনলাম, 12 টাকায় বিক্রি করলাম, তখন আমাদের লাভ হবে। আর যখন এর উল্টোটা হয়ে যাবে, কিনেছিলাম যত, তার থেকে কম দামে বিক্রি করছি, তখন আমাদের ক্ষতি হয়ে যাবে। এইটুকু আমাদের জানতে হবে। আর আরেকটা অনেক সময় কি থাকে না, ধার্য মূল্য দিয়ে অঙ্ক থাকে, সেক্ষেত্রে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সমান হবে কত না, ধার্য মূল্য মাইনাস যেটা ছাড়, লেস করবে যেটা, বা ছাড় যতটুকু অংশ দিবে, ধার্য মূল্য থেকে সেটা বাদ দিলে সেলিং প্রাইস আমরা বা বিক্রয় মূল্যটা পাবো। এই কনসেপ্টটা মোটামুটি রাখতে হবে। এরপরে তোমার আগের দিন যেমন বলেছিলাম যে 4টে সূত্র প্রথমে বলেছিলাম, x/100 প্লাস x ইন্টু 100, x/100 মাইনাস x ইন্টু 100, এই ধরনের যেগুলো ছিল, সেই সূত্রগুলো আমরা এখানেও কিভাবে অ্যাপ্লাই করছি সেগুলো একটু দেখে নাও। বলছে ক্রয় মূল্যের উপর x% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত। এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য আর এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর যদি x% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হবে কত না, সেই আগের মতো x/100 প্লাস x ইন্টু 100%।
ভাষাটা লিখে রাখবে তোমরা এরকম, যে ক্রয় মূল্যের উপর x% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ হবে সমান এইটা। দেখো এছাড়াও বিক্রয় মূল্যের উপর যদি x% ক্ষতি হয়ে যায়, অর্থাৎ এই বিক্রয় মূল্যের উপর যদি x% ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রেও একই সূত্র হবে এটা। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ অথবা বিক্রয় মূল্যের উপর ক্ষতি যখন হবে, ক্ষতির পরিমাণ যদি x% দেওয়া থাকে, তাহলে ক্রয় মূল্যের উপর x% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ এইটা, আবার বিক্রয় মূল্যের উপর x% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি সমান এইটা, একই সূত্র। এটা একটা আগের দিন আমরা শতকরাতেও শিখেছিলাম। আবার যদি তোমাকে এরকম এর উল্টোটা দেওয়া থাকে, যে ক্রয় মূল্যের উপর x% ক্ষতি, ক্রয় মূল্যের উপর x% ক্ষতি বা বিক্রয় মূল্যের উপর x% লাভ, এটা যদি দেওয়া থাকে, ক্রয় মূল্যের উপর x% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর x% ক্ষতি কত হবে, সেই সঙ্গে বিক্রয় মূল্যের উপর x% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত হবে, মানে আগে যেটা বলেছিলাম তার ঠিক উল্টোটা। এই দুটো ক্ষেত্রে কি হবে না, শুধু এখানে জাস্ট মাইনাস হয়ে যাবে, x/100 মাইনাস x ইন্টু x%। স্যার এটার প্রশ্নটা আর একবার বলুন। আগে তোমাকে কি বলেছিলাম, যে ক্রয় মূল্যের উপর x% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ, অথবা বিক্রয় মূল্যের উপর x% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি, সেক্ষেত্রে ছিল এটা প্লাস। আর এখন যেটা বলছি তার ঠিক উল্টোটা, ক্রয় মূল্যের উপর ক্ষতি অথবা বিক্রয় মূল্যের উপর লাভ হলে, তাহলে সেক্ষেত্রে এটা হবে মাইনাস। দুটোর মধ্যে পার্থক্য মোটামুটি বোঝা গেল। নেক্সট, আর এখানে তোমাদের যেগুলো লাগে, আগের দিন যেমন বোর্ডে বলেছিলাম, এটা প্রচুর দেয়, যে ধরো একটি দ্রব্য প্রথমে a% লাভে এবং পরে b%, প্রথমে a% লাভে এবং পরে b% লাভে বিক্রি করলো, b% লাভে বিক্রি করলো, তাহলে কি হবে, তার প্রকৃত লাভ কত। প্রকৃত লাভ বা ক্ষতি যে কোনো একটা যাই দিতে পারে ওখানে, ক্ষতি কত, এই ধরনের অঙ্ক থাকলে, অর্থাৎ প্রথমে একটা পার্সেন্টেজ লাভ হয়েছে, তারপরে একটা পার্সেন্টেজ লাভ হয়েছে, বা প্রথমে ক্ষতি হয়েছে পরে ক্ষতি হয়েছে, বা প্রথমে লাভ হয়েছে পরে ক্ষতি হয়েছে,
বা প্রথমে ক্ষতি হয়েছে পরে লাভ হয়েছে, এই ধরনের যদি দেওয়া থাকে তখন কিচ্ছু করবে না, জাস্ট 100 ইন্টু 100 প্লাস মাইনাস এক্স বাই 100 ইন্টু 100 প্লাস মাইনাস, আচ্ছা এ দিয়ে দিয়েছিলাম না, এ দিয়ে এ আর বি দিয়ে দিলাম, 100 প্লাস মাইনাস এ বাই 100 প্লাস মাইনাস বি বাই 100 ইন্টু এরকম যতগুলো পার্সেন্ট দিবে ততগুলো এরকম পরপর পরপর করে যাবে। এবার এটা কিভাবে করব, এটা মূল সূত্র। তাহলে এখানে বলছে একটি দ্রব্য প্রথমে a% লাভে এবং পরে আবার b% লাভ, তাহলে লাভ হয়েছে মানে তাহলে 100 ইন্টু 100 প্লাস a বাই 100 ইন্টু 100 প্লাস b বাই 100, এটা করলেই হয়ে যাবে। যদি এখানে ক্ষতি বলতো তাহলে মাইনাস করে দিতাম, যদি একটা লাভ একটা ক্ষতি বলতো, যেটা লাভ মোটামুটি লাভ বললে প্লাস আর ক্ষতি বললে মাইনাস। এরকম অঙ্ক তোমাকে দেয় অনেক সময়, যে ধরো একজন ব্যবসায়ী প্রথমে একটি শাড়ি একজনকে 15% লাভে বিক্রি করেছে, তো যাকে বিক্রি করেছে সে সেই শাড়িটা আবার 15% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে মোটের উপর লাভ বা ক্ষতি কত? মুছে দিচ্ছি এটা। তাহলে এক ব্যক্তি প্রথমে কি করছে না 15% লাভে বিক্রি করেছে, আবার তারপর থেকে যে সেটা যে কিনেছে সে আবার সেটাকে কি হচ্ছে 15% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে তোমরাই বলো দেখি মোটের উপর লাভ হবে না ক্ষতি হবে? মোটের উপর লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। দেখা যাক কি হয়। তাহলে ওই সূত্রে বসাই 100 ইন্টু প্রথমে 15% লাভ, তাহলে 115 বাই 100, পরে 15% ক্ষতি। পরে 15% ক্ষতি মানে 85 বাই 100, তাহলে 100 কেটে গেল। আচ্ছা 5 2 10 5 0 0, 17 5 85, 5 10, আচ্ছা 2 10 20 না 5 দিয়ে কাটি, 5 4 20, 5 2 10, 15 5 3 15, তাহলে 23 ইন্টু 17 বাই 4, 23 কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 5 20, 3 30, 4 7 28, 2 20, 4 5 20, এটা ইন্টু 17, তাহলে 17 5 85, 5 হাতে থাকলো 8, 7 119, 27, 17 5 85, 86 87, এইটা আসছে তো। যাই হোক, যদি গুনটুন ভুল থাকে তোমরা একটু দেখে নেবে। তো তাহলে কমে যাচ্ছে মানে হচ্ছে তার ক্ষতি হয়ে গেল। এত পার্সেন্ট ক্ষতি হয়ে গেল, 100 থেকে এটা বাদ দিয়ে দেবে, যত পার্সেন্ট হবে তত পার্সেন্ট ক্ষতি হয়ে গেল। এই ধরনের অঙ্কগুলো মেনলি এখানে আসে, আর খুব জটিল কিন্তু দেয় না। আর পরের দিন হচ্ছে লাভ ক্ষতির উপর তোমাদের কিছু অঙ্ক দেব, সেগুলো একটু তোমাদের করে ফেলতে হবে, করে পাঠাতে হবে। আর একটা দেয়, ধরো এরকম বলছে এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হলে লাভের শতকরা হার কত? বলছে এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য যা
ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্য তা, এই দুটো সমান। এক্সট্রা দ্রব্যের ক্রয় মূল্য যা, ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্য, দুটো যদি সমান হয় সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজ, লাভের শতকরা হার সমান হবে x মাইনাস ওয়াই বাই y ইন্টু 100%। এক্ষেত্রে অবশ্যই x গ্রেটার দেন y হতে হবে। এটা একটা অঙ্ক, মানে এই সূত্রের উপরে একটা অঙ্ক অনেক সময় দেয়, সেই জন্য একটু বলে দিলাম। এত পার্সেন্টেজ, আর মোটামুটি এখান থেকে সেরকম কিছু থাকে না জটিল। পরের দিন অঙ্কগুলো দেবো, তোমরা করবে, করলে আরো পরিষ্কার হবে। বোঝা গেল এগুলো মোটামুটি আজকে যেগুলো আলোচনা, সূত্রগুলো নিশ্চয়ই লিখে নিয়েছো, প্র্যাকটিস করবে। এবার যে প্রবলেম গুলো দেবো, না করলে কি করে হবে, অবশ্যই করবে। আজকে পরীক্ষা শেষে একটা ছোট টেস্ট নেবো বলেছিলাম জীবন বিজ্ঞানের উপরে, টেস্টটা সবাই দেবে 15 মিনিটের। ভৌত বিজ্ঞানে তোমাদের পরিমাপটা মোটামুটি হয়ে গেছিল, এবার হচ্ছে আছে তোমাদের হচ্ছে বল আর গতি। বল গতি নিয়ে আমরা একটু আলোচনা করি। এই বল ও গতি সম্পর্কে মোটামুটি জানতে গেলে তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে। আমরা অলরেডি এই চ্যাপ্টার গুলো নিচু ক্লাসে পড়ে এসেছি, এইটেও পড়ে এসেছি, এখানে আর একটু ডিটেলসে আমরা পড়বো। বল গতি সম্পর্কে ধারণা নিতে গেলে তোমাকে স্থিতি গতি জানতে হবে, নির্দেশ বস্তু জানতে হবে, নির্দেশ তন্ত্র জানতে হবে, ইত্যাদি ইত্যাদি, চলন, ঘূর্ণন, এই বিষয়গুলো অলরেডি আমরা পড়ে এসেছি, সেগুলো একবার ঝালিয়ে নিতে হবে। স্থিতি ও গতি আমরা জানি যে সময়ের সাপেক্ষে যখন বস্তু কোন একটা জায়গা থেকে অপর জায়গায় অর্থাৎ স্থান পরিবর্তন করছে, সময়ের সঙ্গে সঙ্গে তার যদি স্থানান্তর হয় অবস্থানের, তখন সেটাকে আমরা বলছি গতি। আর যদি না হয়, যদি এক জায়গায় স্থির অবস্থায় থাকে, সেটাকে আমরা বলছি স্থিতি। এই স্থিতি বা গতি যাই হোক না কেন, তাকে ব্যাখ্যা করতে গেলে নির্দেশ তন্ত্র এবং নির্দেশ বস্তুর প্রয়োজনটা কেন হয়। তোমরা বলো দেখি, এই মহাবিশ্বে পরম স্থিতি বা পরম গতি বলে কি কিছু আছে? বা আমাদের এই যে আমরা পৃথিবী পৃষ্ঠে বসবাস করে আছি, পৃথিবী পৃষ্ঠে, সেখানে পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নেই, তাই তো? কেন না, যেখানে পৃথিবী নিজেই গতিশীল, আমরা সেই পৃথিবী পৃষ্ঠে বসবাস করে আছি, তাহলে আমরাও তো গতিশীল প্রত্যেকে। তা সত্ত্বেও আমরা কোনো একটা বস্তুকে স্থিতি হিসাবে গণনা করছি, আবার কাউকে গতিশীল বলে গণনা করছি। সেটা কার সাপেক্ষে? না, অপর একটা বস্তুকে স্থির ধরে তার সাপেক্ষেই কিন্তু আমরা এগুলো কাউন্ট করছি বা গণনা করছি। তো সেই কারণেই আমাদের নির্দেশ তন্ত্রের প্রয়োজন আছে এবং নির্দেশ বস্তুর প্রয়োজন আছে। নির্দেশ তন্ত্রটা আর কিছুই না, যে ধরো কোনো একটা গতি বা স্থিতিকে ব্যাখ্যা করতে গেলে তার যে একটা সিস্টেমের প্রয়োজন। এক্ষেত্রে একটা বস্তুকে আমরা স্থির ধরছি বা গতিশীল ধরছি, তার সাপেক্ষে আমরা অপরটাকে স্থির বা গতি বলে বর্ণনা করছি।
তাহলে এই পুরো যে সংস্থা, এই সংস্থাটাকে আমরা বলছি নির্দেশতন্ত্র। আবার নির্দেশ বস্তুটা কি না, নির্দেশ বস্তুটা হচ্ছে সেই বস্তুটা যার সাপেক্ষে আমরা অন্য বস্তুকে স্থিতি বা গতিশীল কিনা সেগুলো বর্ণনা করতে পারছি, তখন সেটাকে আমরা বলছি নির্দেশ বস্তু। এই বিষয়গুলো তোমাদের একটু জানতে হবে ডিটেলসে। এবারে চলন ঘূর্ণন অলরেডি তোমরা তো পড়ে এসছো, এগুলো সম্পর্কে আর সেরকম কিছু, চলন ঘূর্ণন, তারপরে সরল দোলগতি, তার বৈশিষ্ট্য, মিশ্র গতি মানে কি, তার মধ্যে চলনও থাকবে, ঘূর্ণনও থাকবে, কম্পনও থাকতে পারে, এগুলো ক্লাস 8 কিন্তু আমরা পড়ে এসেছি। এখানে মূলত তোমাদের পড়তে হবে যে ওই যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি পড়েছ, এতদিন পর্যন্ত আমরা ম্যাক্সিমাম জিনিসগুলো যেগুলো পড়ে আসছি সেগুলো স্কেলার ভেক্টর নিয়ে বিষয়গুলো ছিল না, এবার তোমাদের সেই বিষয়গুলো জানতে হবে। বলছে সরণ কাকে বলবো। ধরো তুমি বাড়ি থেকে বের হলে সকাল 9টার সময়, তারপরে স্কুলে গেলে, স্কুল থেকে আবার বাড়ি ফিরে এলে বিকাল 5টায়, তাহলে তোমার এক্ষেত্রে সরণ কত হবে? শূন্য। সরণ শূন্য হবে। শূন্য। কেন শূন্য হবে? না, আমরা তো শূন্য। অনেকটা পথ গিয়েছি, অনেকটা পথ অতিক্রম করেছি, তা সত্ত্বেও সরণ কেন শূন্য হবে? সেক্ষেত্রে এখানেই ভেক্টরের ধারণা তোমাদের চলে এসেছে। অর্থাৎ সরণ কিন্তু একটা স্কেলার রাশি নয়। সরণকে আমরা চিহ্নিতকরণ করতে গেলে, তাকে বর্ণনা করতে গেলে তার মান এবং অভিমুখ দুটোকেই নির্দেশ করতে হচ্ছে। যখন একটা নির্দিষ্ট অভিমুখে যখন তার সরণ হচ্ছে, মানে কোনো কণা, বস্তু কণা যখন তার সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করছে, তখন সেটাকে আমরা বলছি সরণ। একটা নির্দিষ্ট দিকে তার অভিমুখ আছে। যখন তার প্রাথমিক এবং অন্তিম স্থান যদি একই হয়, সেক্ষেত্রে আমরা কোনো সরণ হচ্ছে বলে ধরতেই পারলাম না, সরণ শূন্য, সেই জন্য বলছি আমরা। কিন্তু তার সঙ্গে দ্রুতির কিছুটা তফাৎ আছে। দ্রুতি কি না, দ্রুতি কিন্তু এটা স্কেলার রাশির, দুটো স্কেলার রাশির অনুপাত। দ্রুতি মানে কি, দূরত্ব বাই সময়। অর্থাৎ সময়ের সাপেক্ষে, একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে আমরা যতটা দূরত্ব অতিক্রম করছি তাকে আমরা বলছি দ্রুতি, যেটাকে ইংরেজিতে বলছি স্পিড। দ্রুতি আর স্পিডের সঙ্গে দ্রুতি আর ভেলোসিটির সঙ্গে বা বেগের সঙ্গে আবার পার্থক্য আছে। বেগ আমরা এর আগে পড়ে এসেছি যে অতিক্রান্ত দূরত্ব বাই সময় সমান বেগ, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসে আমরা তার পার্থক্যটা বুঝলাম যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেটাকে আমরা বলছি দ্রুতি। আর যখন বেগ ওই একই রকম, বিষয়টা একই, কিন্তু সেটা একটা নির্দিষ্ট দিকে হবে, অর্থাৎ তার অভিমুখ থাকবে, তাহলে আমরা এখানে কিন্তু আর সেই দ্রুতির মতো করে বেগের সংজ্ঞা দেবো না। বেগের সংজ্ঞা দিতে গেলে তখন আমরা কি বলবো না, সরণকে নিয়ে আসবো, সরণকে টেনে নিয়ে আসবো। না, কোনো একটা বস্তুর একক সময়ে যতটা তার সরণ হচ্ছে, বা একটা নির্দিষ্ট দিকে যতটা সে অতিক্রম করছে পথ, সেটাকেই আমরা বলছি বস্তুর বেগ। এই সূক্ষ্ম পার্থক্যগুলো তোমাকে জানতে হবে। ওখানে প্রশ্নে এমন ভাবে দেয়, দ্রুতি, বেগ, সরণ একসঙ্গে গুলিয়ে দেয়, সেই বিষয়গুলো একটু জানতে হবে। আর প্রত্যেকটা এই যে বিষয়গুলো আমরা পড়ছি, এই প্রত্যেকটা বিষয়ের তোমার একক কি আছে, তারপরে তার মাত্রা কি হবে, সেগুলো তোমাদের একদম কনসাস থাকতে হবে। এরপরে যাচ্ছি যে ত্বরণ। ত্বরণটা কি না, এর আগে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র শিখতে গিয়ে আমরা জেনেছি যে ত্বরণ আর কিছুই না, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হার। তাহলে এখানেও বেগ কথাটা আসছে, মানে সেটাও একটা নির্দিষ্ট দিকে হচ্ছে ত্বরণ। এই ত্বরণের যে সংজ্ঞা, ত্বরণের যে একক, এই সেকেন্ড কথাটি দুবার কেন আসে এটা কিন্তু পরীক্ষায় পড়ে। অলরেডি তোমরা ক্লাস 8 পড়ে এসছো, কিসের জন্য আসে সেটা একটু ব্যাখ্যাটা দেখে নেবে। আবার এরকম প্রশ্ন এখানে আসে
যে মন্দনকে কেন ঋণাত্মক ত্বরণ বলা হচ্ছে। ত্বরণ মানে কি? সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হার। আর মন্দন মানে কি? ঠিক তার উল্টোটা, অর্থাৎ বেগ হ্রাসের হার। প্রথমে ধরো ছিল 50 কিলোমিটার/আওয়ার, তারপরে হয়ে গেল 40, তারপরে হয়ে গেল 30, তারপরে 20, তারপরে অর্থাৎ পরপর পরপর সময়ের সাপেক্ষে তার বেগ হ্রাস পাচ্ছে। সেই জন্য এটাকে আমরা বলছি ঋণাত্মক ত্বরণ। এইগুলো এখানে পড়বে। তারপরে এখানে যে ছোটখাটো যে সূত্রগুলো যেগুলো দেওয়া আছে, এই যে সমত্বরণযুক্ত কোনো গতির ক্ষেত্রে যে সূত্রগুলো ছিল, যেমন v সমান u প্লাস এটি, তারপরে s সমান ut প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, তারপরে ছিল v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2fs 2as বা fs, কোনো কোনো ক্ষেত্রে f থাকে, কোনো কোনো ক্ষেত্রে a থাকে। s সমান u প্লাস হাফ হচ্ছে এটি স্কোয়ার। এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিন্তু একটু ভালো করে তোমরা দেখে যাবে, এবং এই সূত্র দিয়ে যে প্রবলেম গুলো তোমাদের শেষে গাণিতিক প্রবলেম গুলো আছে, এই জায়গাগুলো একটু দেখবে। আর কোন জায়গাগুলো দেখতে হবে, যে বিভিন্ন ক্ষেত্রে লেখচিত্র কি হচ্ছে। ধরো সমবেগে গতিশীল কোনো কণা, অর্থাৎ বেগ তার হচ্ছে সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব অতিক্রম করছে নির্দিষ্ট দিকে, সেক্ষেত্রে তার লেখচিত্র কেমন হবে? সঙ্গে সমান্তরাল। অর্থাৎ সময়কে যদি আমরা x অক্ষ বরাবর কাউন্ট করি এবং বেগকে যদি আমরা y অক্ষ বরাবর কাউন্ট করি, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে যে সমান্তরালে, অর্থাৎ x অক্ষের সমান্তরালে হয়ে যাবে। এই যে তারপরে হচ্ছে তোমার সমমন্দনযুক্ত গতিশীল কণার ক্ষেত্রে তার বেগ সময় লেখচিত্র কেমন হবে, কোনাকুনি হয়ে যাবে। এই যে বিষয়গুলো তোমাদের বইতে এগুলো সবই আছে, এই জায়গাগুলো তোমাদের ওখানে দেখতে হবে। এখান থেকে কিন্তু প্রবলেম দেয়, তোমাকে ওইরকম একটা বৈশিষ্ট্য বলে দেবে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী ওখানে 4টে অপশন দিয়ে দেবে, তার লেখচিত্র কেমন হবে। পুরোনো প্রশ্ন যেগুলো হয়েছে আগের বারে, সেগুলো প্রশ্নপত্র যখন আমরা আলোচনা করব তখন এগুলো দেখতে হবে, আছে এইগুলো এসছিল আগের বারে। এগুলো তোমাদের একটু জানতে হবে, ওই লেখচিত্র জায়গাটা একটু ভালো করে দেখবে। তোমাদের ম্যাথে কি লেখচিত্র চ্যাপ্টারটা হয়ে গেছে? স্যার তাহলে নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না, ওইগুলো লেখচিত্র বিষয়গুলো একটু দেখে নেবে, কোনটার ক্ষেত্রে কি ধরনের লেখচিত্র হচ্ছে। নেক্সট হচ্ছে তোমাদের, তাহলে এখানে আমাদের কি কি বিষয়গুলো জানা গেল, ওই একদম এক কথায় না, সরণ হচ্ছে, সরণ কি না একটি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটাকে আমরা বলছি সময় সরণ। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। বেগ কি? বেগ হচ্ছে সরণ বাই সময়। আর কি কি সূত্র এখানে শিখলাম, v সমান u প্লাস এটি, s সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as। এই বিষয়গুলো জানলাম, এবং এর সম্পর্কিত সমস্ত যে গাণিতিক প্রবলেম গুলো আছে অবশ্যই দেখবে, এগুলো আছে। এরপরে হচ্ছে এই যে প্রতিমিত বল, তারপরে হচ্ছে লব্ধি বল, আভ্যন্তরীণ বল, বাহ্যিক বল, এই বিষয়গুলো পড়বে। উপাংশ থেকে কিন্তু প্রবলেম দেয়, উপাংশ বলতে ভেক্টরের যে বিষয়টা তোমাদের চলে এসেছে, সেই ভেক্টরটা শিখতে হবে। প্রতিমিত বল এখানে কি বলেছে না, কোনো বস্তুর ওপর যখন দুটো বা তার বেশি বল এমন ভাবে ক্রিয়া করছে, তাতে কি হয় না, বস্তুর যে অবস্থা, তাদের জড়ত্বীয় যে অবস্থা, তার পরিবর্তন কিন্তু হয় না, অর্থাৎ তাদের ত্বরণ সৃষ্টি হবে না। এই ধরনের বলকে আমরা বলছি প্রতিমিত বল। ওখানে এরকম উদাহরণ দিয়ে দেয়,
ধরো একটি ভারী আলমারিকে তুমি ঠেলে সরাতে পারবে না, সেক্ষেত্রে তুমি যে বল প্রয়োগ করলে তা কি ধরনের বল? এটি আলমারিতে ত্বরণ সৃষ্টি করতে পারে কি? এটা ভারী হয়তো আলমারি, তুমি সেটা সরাতে পারবে না, সেক্ষেত্রে তুমি যে বলটা প্রয়োগ করলে সেটা কি বল, এবং এই বলটি ওই আলমারিতে ত্বরণ সৃষ্টি করতে পারবে কি? এরকম প্রশ্ন কিন্তু দেয় ওখানে, সেগুলো একটু পড়বে। তারপরে হচ্ছে বলের সংযোজন, বলের বিয়োজন, ভেক্টর নিয়মে যেটা সামান্তরিক সূত্র দিয়ে যে বিষয়টা আছে তোমরা অলরেডি শিখেছো, যদি প্রবলেম থাকে বলবে। এরপরে হচ্ছে উপাংশ। এই উপাংশ গুলো কি কি না, একটা হচ্ছে লম্বভাবে উপাংশ, আর একটা সমতলিক ভাবে উপাংশ, অর্থাৎ একটা কস একটা সাইন, এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। যেমন একটা ওই যে প্রবলেম এরকম দিয়েছিল আগের বারে, যে বৃত্তাকার পথে বাঁক নেওয়ার মুহূর্তে সাইকেল আরোহী হ্যাঁ ভিতরের দিকে মানে হেলে যায় কেন, কেন হেলে যায়? এটা ব্যাখ্যা করতে গিয়ে তোমাদের যে ভেক্টর উপাংশের প্রয়োজন সেগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। এই জায়গাগুলো আমি বলে দিচ্ছি, জায়গাগুলো কিন্তু পড়বে। এরপরে তোমাদের চলে যাচ্ছে যে গতিসূত্র, তিনটে যে গতিসূত্র ছিল সেগুলো আবার ভালো করে পড়বে। গতিসূত্র থেকে, প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়, তার তাৎপর্য, এবং জারদের যে ধারণা কোথা থেকে পাওয়া যায়, এগুলো একটু ভালো করে দেখতে হবে। দ্বিতীয় গতিসূত্র থেকে তোমাকে যদি বলে যে একক বলের সংজ্ঞা দাও, সেটা কিভাবে দেবে? দ্বিতীয় গতিসূত্র কি ছিল নিউটনের? বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর উপর বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। অর্থাৎ এখান থেকে আমরা কি শিখেছিলাম? এক মিনিট। অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, আমরা কি শিখেছিলাম না, P ইকুয়ালস টু m ইন্টু a। তাহলে এখান থেকে যদি বলে যে একক বলের সংজ্ঞা দাও, তাহলে কি হবে, কিরকম দেবে একক বলের সংজ্ঞা দিতে বললে? একক ভরের কোনো বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োজন তাকে একক বল বলা হয়। হ্যাঁ, ওইখানে কিন্তু অপশন ওরকম দিয়ে দিবে, চারটে অপশন। অর্থাৎ একক বল বলতে কি, এটা P সমান তো P বা এখানে F দিয়ে অনেক বইতে আছে F বা P সমান m ইন্টু a। তো এটা যে ফোর্স বা বল, এটা এক কখন হবে, না যখন m ইকুয়ালস টু 1 হবে, a ইকুয়ালস টু 1 হবে। অর্থাৎ কি না, এই একক ভরের সংজ্ঞা আমার চেয়েছে, তাহলে বলতে হবে তোমাকে যে কোন বস্তুর উপর একক পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে, অর্থাৎ a সমান 1, একক পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে হচ্ছে একক ভর বলা হয়। আবার একক বলের সংজ্ঞা যদি বলতে হবে তাহলে একক ভরের, অর্থাৎ ভর যদি 1 গ্রাম হয়, একক ভরের কোন বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তখন সেটাকে বলছি আমরা একক বল। এই বিষয়গুলো একটু জানতে হবে, কোন একটা বছরে একক বল থেকে প্রশ্নটা উঠেছিল তোমাদের। এরপরে ভরবেগ, ভর এবং বেগের সমন্বয়ে যেটা এক বস্তুর মধ্যে যে অবস্থার সৃষ্টি করছে, অর্থাৎ প্রত্যেকটা যে
টার্ম গুলো তোমরা পড়ছো না, প্রত্যেকটা টার্মের কিন্তু আহ, মাত্রাটা কিন্তু ভালো করে জেনে রাখবে। মাত্রা এবং তার একক, ওখান থেকে প্রশ্ন আসে। বলছে যে একই আয়তন বিশিষ্ট একটি নিরেট লোহার বল এবং একটি ফাঁপা বল, একটা নিরেট এবং একটা ফাঁপা বল একই বেগে গড়িয়ে দেওয়া হলো। একই বেগে সেটাকে গড়িয়ে দেওয়া হলো, উপর থেকে নিচে গড়িয়ে পড়ছে। কোনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? নিরেট বলটিকে। কেন? নিরেট বলকে। কেন ব্যাখ্যা করো। কারণ নিরেট বলের ভর বেশি। ভর কম হবে। তাহলে নিরেট বলের ভরটা বেশি হওয়ার কারণে তার ভর ইনটু বেগ, অর্থাৎ ভর বেগও বেশি হবে। আর ফাঁপাটা কি হবে না, তার ভর এবং বেগের ক্ষেত্রে তার ভরটা কম হওয়ার কারণে বেগ যেহেতু দুটোর ক্ষেত্রেই সমান, তো তার হচ্ছে ভরটা যেহেতু কম, তাহলে ভর বেগটা তার কম হবে, সেক্ষেত্রে তাকে কম বল প্রয়োগ করতে হবে, আর এটা বেশি। এই ধরনের প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম না, এই যতটুকু পড়লাম এখান থেকে আমরা শিখলাম যে ভরবেগ সমান ভর এবং বেগের গুণফল। তারপরে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে, সেটাকে আমরা বলছি কি, তার ত্বরণ বা মন্দন। তারপরে আমরা কি বলছি না, পি সমান এম ইন্টু এ বা এফ সমান এম ইন্টু এ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এবারে এই যে সূত্রগুলো এই জায়গা থেকে পড়লাম, এখান থেকে এবার তোমাদের প্রবলেম গুলো একটু দেখতে হবে। এরপরে তৃতীয় গতিসূত্রে চলে যাবে, ক্রিয়া প্রতিক্রিয়া। তৃতীয় গতিসূত্রতে তোমাদের সেরকম কিছু প্রবলেম হবে না আশা করি। ওখানে এই ধরনের, ধরো বায়ু শূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? হাউই যে আছে, হাউই বা বাজিতে অগ্নিসংযোগ করলে সেটি উপরের দিকে উঠে যায় কেন? এই ধরনের প্রবলেম দিয়ে সেখানে ওখানে ব্যাখ্যা করতে দেবে, 4টে অপশন দিয়ে দিবে, তোমাকে চুজ করতে হবে। থার্ড ল থেকে সেরকম কোনো প্রবলেম আশা করি হবে না। এখানে শুধু ওই বলের ঘাত আর ঘাত বলটা একটু দেখে নেবে। বলের ঘাত মানে কি, প্রযুক্ত বল আর বলের মানে ক্রিয়াশীল যতক্ষণ সময় বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে গুণ করে দিলে বলের ঘাত পেয়ে যাব, এইটুকু এখানে জানতে হবে। এরপরে হচ্ছে ভরবেগ। ভরবেগের রৈখিক যে ভরবেগ, এই রৈখিক ভরবেগের নিয়ম অনুযায়ী কিন্তু রকেট উৎক্ষেপণ হচ্ছে, সেগুলো তোমাদের জানতে হবে। এখান থেকে প্রশ্ন আসে, রকেট উৎক্ষেপণ থেকে এই জায়গা থেকে প্রশ্ন আসে যে কোন সূত্রের উপর নির্ভর করে রকেট উৎক্ষেপণ হচ্ছে, বা রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ওখানে ছোটখাটো অঙ্ক দেয়, সেগুলো তোমাদের জানতে হবে। তারপরে সংঘাত কি, সংঘর্ষ, এগুলো কি তোমাদের জানতে হবে। এই চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়ে গেছে তো? পরীক্ষা হবে তো হ্যাঁ সামনে? স্যার। তোমাকে এরকম দিয়ে দেবে যে বন্দুক থেকে বুলেট ছোড়া হলো, সেক্ষেত্রে তার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো, দিয়ে 4টে অপশন দিয়ে দেবে, কোন অপশনটি সঠিক। এই জায়গাগুলো একটু দেখবে। এবারে এই চ্যাপ্টারের উপরে কিছু প্রশ্ন তোমাদেরকে দেব, সেগুলো পড়বে বাড়িতে, মানে টাস্ক গুলো অবশ্যই করে পাঠাবে। আস্তে আস্তে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সবগুলো, কি ধরনের প্রশ্ন এখানে আসে। আচ্ছা, পদার্থের গঠন আর ধর্ম কি তোমাদের ফার্স্ট ইউনিটে হবে? না স্যার। না স্যার। তাহলে এই তোমার বল আর গতিটা হবে, আর ওইদিকে ওটা হবে। আর কি হবে বলো তো তোমাদের, বলছিলে তোমরা?
পরমাণু গঠন। পরমাণুর গঠন। তাহলে নেক্সট দিন আমরা পরমাণুর গঠনটাও আলোচনা করব, তার উপরে প্রবলেম গুলো দেব। আজকে বল আর আহ, গতি যে চ্যাপ্টারটা আলোচনা করলাম প্রত্যেকের বোঝা গেছে এবং কোন জায়গাগুলো পড়তে হবে সবাই বুঝে গেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই হ্যাঁ জায়গাগুলো স্যার। পড়বে। আর বই যখন পড়বে, বইয়ের প্রত্যেকটা লাইনে কি বলেছে প্রত্যেকটা বুঝে বুঝে পড়বে। যেটা না বুঝতে পারবে কোনো অসুবিধা নেই, ওই গ্রুপে পোস্ট করে দেবে, নিচে প্রশ্নটা লিখবে যে স্যার এই জায়গাটায় কি বলতে চেয়েছে বুঝতে পারিনি, আমি রিপ্লাই দিয়ে দেবো সময় করে। কারণ আমাদের সপ্তাহে একটা ক্লাস হয়, একটা ক্লাসে সবকিছু আলোচনা করা সম্ভব নয়। তো সারা সপ্তাহ ধরে টাস্ক যায়, তোমাদের পড়ার ক্ষেত্রেও যদি কোনো অসুবিধা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে, মানে ফিজিক্স বায়োলজি এবং ফিজিক্যাল সায়েন্স বায়োলজি এবং ম্যাথের মধ্যে, তোমাদের ক্লাস 9 এর ক্ষেত্রেও পড়ার ক্ষেত্রে যার যা সমস্যা হবে যদি কোনো প্রয়োজন হয় ওখানে লিখে দেবে, সঙ্গে সঙ্গে আমি সময় করে ওগুলো রিপ্লাই দিয়ে দেবো। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমার কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। এই ভিএসও পরীক্ষা দিতে গেলে কনসেপ্ট ক্লিয়ার চাই প্রত্যেকটা সাবজেক্টের উপরে। কনসেপ্ট ক্লিয়ার না, ওখানে তো আর তোমাদের গতানুগতিক প্রশ্ন থাকবে না। বারবার বলছি যে বই থেকে হুবহু প্রশ্ন তুলে দেবে সেরকম প্রশ্ন কিন্তু আশা করো না। প্রত্যেকটা টপিক তোমাকে বুঝতে হবে, তার উপরে তোমাকে বেস করে তোমার মানে আজ পর্যন্ত তুমি যা যা নলেজটা সংগ্রহ করেছো তাকে কাজে লাগিয়ে তোমাকে কিন্তু সলভ করে আসতে হবে সেখানে। হ্যাঁ, এবারে কিছু প্রবলেম থাকে যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, সেগুলো তোমরা ওই প্রত্যেক চ্যাপ্টারের শেষে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেগুলো যদি মোটামুটি দেখে যাও তাহলে কিন্তু তোমাদের সেগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দিন আমরা লাইট চ্যাপ্টার আমাদের হয়ে গেছে, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল হয়ে গেছে, তাপ চ্যাপ্টার হয়ে গেছে। নেক্সট দিন আমরা কিন্তু এটার উপর একটা এক্সামও নেব, একটু জাস্ট রিভাইজ মেরে রাখবে। এই তিনটে মিলে নেক্সট দিন আমরা একটা এক্সাম নেব। এক্সামটা হবে তোমাদের, স্যার কোন কোন চ্যাপ্টারের উপরে? বলছি আরো একবার বলে দিচ্ছি এবং আমি গ্রুপে আজকে মেসেজ করে দেবো। ওটা তোমাদের ছিল চ্যাপ্টারটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তাপ এবং আলো। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তাপ এবং আলো, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে। এগুলোর উপরে একটা পরীক্ষা নেব। আর আজকে তোমরা ক্লাসের শেষে জীবন বিজ্ঞানটা একটা 25 নম্বরে একটা প্রবলেম দেওয়া আছে, মানে দেব, সেটা করবে অবশ্যই ওএমআর শিটে। এরপরে তোমাদের জীবন বিজ্ঞান চ্যাপ্টারে যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে কি জীবন ও তার বৈশিষ্ট্য হবে, এটা তাই তো ফার্স্ট ইউনিটে। হ্যাঁ স্যার। আর জীবন সংগঠনের স্তর কি হবে? হ্যাঁ স্যার। মানে অধ্যায় 1 এবং 2 এই দুটো হবে। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু যেগুলো একটু অড টাইপের প্রশ্ন সেগুলো এই বিএসওর জন্য তোমাকে পড়তে হবে। যেমন উদাহরণ বলছি, কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। প্রাইমর্ডিয়াল স্যুপ কিসের অপর নাম? বড় সুপের। বিজ্ঞানী হ্যালডেন যে তপ্ত লঘু স্যুপ আবিষ্কার করেছিলেন সেটাকেই প্রাইমর্ডিয়াল স্যুপ বলা হচ্ছে। এই হট ডায়ালগ স্যুপের গুরুত্ব কি? হট ডায়ালগ স্যুপ কাকে বলে বলো তো? পড়ছিস জীবন বিজ্ঞান? রণদীপ,
হট ডায়াল স্যুপ কি? পড়া হয়েছে এগুলো? সঞ্জনা পড়েছিস এগুলো? বাকিরা, সুতনু, কারোর সাড়া শব্দ নেই। পৃথিবীতে কেমোজনির মাধ্যমে উৎপন্ন বিভিন্ন সরল এবং জটিল জৈব যৌগ সমূহ উত্তপ্ত সমুদ্রের জলের সঙ্গে মিশ্রিত হয়ে যে মিশ্রণ গঠিত হয় তাকে হট ডাইলিউট স্যুপ বলে। মুখস্থ করছিস না বই থেকে বলছিস বল? দেখে দেখে বললে হবে না, এগুলো সব জানতে হবে। এই যে আমি বলে দিচ্ছি জায়গাগুলো, এগুলো পড়বি প্রত্যেককে ভালো করে। 1 নম্বর, হট ডায়ালুট স্যুপ। কুয়াশার ভেট। কুয়াশার ভেট কথার অর্থ কি? কুয়াশার ভেট কথাটার অর্থ হচ্ছে কি একত্রিত বা গুচ্ছ, একগুচ্ছ। এই মডেলের প্রবক্তাকে বিজ্ঞানী ওপারিন, এগুলো পড়তে হবে। প্রোটোবায়ন্ট কি? প্রশ্নগুলো বলে যাচ্ছি যেগুলো, সেগুলো কিন্তু জায়গাগুলো, এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে। প্রোটোবায়ন্ট কি? তারপরে হচ্ছে তোমার উত্তেজিতা। উত্তেজিতা কাকে বলে? এখান থেকে কিন্তু এই জায়গাগুলো প্রশ্ন আসবে। তারপরে ক্রসিং ওভার কি? নেক্সট হচ্ছে তোমার প্রোটিনয়েড কি, তার গুরুত্ব। প্রোটোসেল কি, তার বৈশিষ্ট্য কি। কুয়াশার ভেট এবং মাইক্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্য। হটস্পট কি? যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলো পড়বে প্রত্যেককে। তারপরে হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি কি, তার বৈশিষ্ট্য। এগুলো থেকে প্রশ্ন দেবে, অবশ্যই দেবে। তারপরে তোমাদের আরো আছে এখানে। নেক্সট হচ্ছে তোমাদের আহ অনাক্রমবিদ্যা কি, ইথোলজি, আচ্ছা হর্টিকালচার। হর্টিকালচার কি বলতো? উদ্যান উদ্ভিদ সম্পর্কিত বিদ্যা। হ্যাঁ। তারপরে হচ্ছে বায়োইনফরমেটিক্স কি? আমি যেগুলো মুখে বলছি এগুলো প্রয়োজন হলে তোমাদের একটা করে আমি পিডিএফ করে দিয়ে দেবো, যে এই জায়গাগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, এইগুলো জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। তারপরে ট্যাক্সোনমিতে ওখানে চলে যাবে হায়ারার্কি কি, মানুষের হায়ারার্কি, আম গাছের হায়ারার্কি, এগুলো জানতে হবে। তারপরে হচ্ছে দ্বিপদ নামকরণের যে বৈশিষ্ট্য, ওখানে ওরকম 4টে বৈশিষ্ট্য দিয়ে দেবে, বলবে যে কোনটি দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য নয়। এই ধরনের প্রশ্ন হবে কিন্তু, যে কোনটি দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য খুঁজে বের করো, তা দেবে না, উল্টোটা দেবে, যে কোনটি হচ্ছে দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য নয়, এই ধরনের প্রবলেম দিয়ে দিবে। তারপরে আইসিবিএন ফুল ফর্ম, আইসিজেডএন ফুল ফর্ম, তার গুরুত্ব, এগুলো পড়বে। তারপরে বিজ্ঞানী হচ্ছে লিনিয়ার হায়ারার্কি, মানে নিজের যে হায়ারার্কি তিনি নামটা হায়ারার্কি অনুযায়ী রেখেছেন সেটা ব্যাখ্যা করো, সেটা এই জায়গাটা পড়বে। ক্যারোলাস লিনিয়াস যে তার নিজের নামটাকে হায়ারার্কি হিসেবে করেছেন। তারপরে হচ্ছে তোমাদের যে বিভিন্ন এগুলো আছে, মুনেরা, প্রতিষ্ঠা, ফাঙ্গি, তারপরে হচ্ছে যে এগুলো তোমাদের ভাগগুলো যে আছে, যে বিভিন্ন রাজ্যের যে প্রাণীগুলো আছে তাদের বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ এগুলো পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে।
এই চ্যাপ্টারে তোমাদের প্রশ্ন আমি টাস্কও পাঠাবো, টাস্কগুলো অবশ্যই করবে। রাইজয়েড কি, তারপরে কলিড আর ফাইলিড কি, থোরাস কি, হ্যাঁ কিছু কিছু এরকম জায়গা আছে যে জায়গাগুলো ওরা প্রত্যেক বছর মানে প্রশ্ন সেখান থেকে করে আর কি। আর হচ্ছে নিডারিয়া, পরিফেরা, হ্যাঁ ফার্ন, মস, এই যে সবগুলোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো একদম ঝরঝর করে মুখস্থ করতে হবে। জীবন বিজ্ঞানে বারবার বলছি, জীবন বিজ্ঞানে কিন্তু প্রশ্ন বই থেকেই পাবে, বাইরে থেকে আসবে না। জীবন বিজ্ঞানটা সেইভাবে পড়বে। আর ভৌত বিজ্ঞানটা ভালো করে বুঝে তোমাকে সাবজেক্ট সম্পর্কে আইডিয়া ক্লিয়ার থাকতে হবে, সেখান থেকে প্রশ্ন আসবে। তো যে টাস্ক গুলো যেগুলো দিয়েছিলাম সেই টাস্ক গুলো করেছিস? প্রত্যেকে টাস্ক পাঠাসনি কেন? প্রত্যেককে বারবার বলছি টাস্ক গুলো টাইম মতো পাঠাবি। টাস্ক যেগুলো পাঠাই সেগুলো তোরা সময় করে টাস্ক রেডি করে পাঠাবি। টাস্ক না করলে এই বিষয়গুলো চর্চায় থাকবে না, মাথা থেকে বেরিয়ে যাবে, তাহলে তুমি ক্র্যাক করতে পারবে না। এই জন্য আমরা টাস্ক গুলো দিই, যাতে এগুলো মাথার মধ্যে থাকে। পরীক্ষার আগের দিন সব পড়ে নেবো এরকম ভাবলে কিন্তু সেটা ভুল। সবাই হচ্ছে এটা উপস্থিতিটা একটু দিবি, অ্যাটেন্ডেন্সটা করছি আমি। অঙ্কিতা আছিস আজকে ক্লাসে? অঙ্কিতা পাত্র উপস্থিত আছিস? অদ্রিজা আছিস আজকে ক্লাসে? তনু মাইতি, यस सर। সোহম দাস, प्रेजेंट सर। সোমদেব মাইতি, সোমদেব মাইতি, ঋষভ ভূঁইয়া, প্রেজেন্ট স্যার। বুঝতে পারছিস আজকে ক্লাসগুলো?
যে জায়গাগুলো বলেছি ওই জায়গাগুলো ভালো করে পড়বি। কিংসুক সাহু, প্রেজেন্ট স্যার। সুপর্ণা প্রধান, সুপর্ণা প্রধান, রণদীপ মাইতি, ইয়েস স্যার। সোহম গিরি, সোহম গিরি, রঞ্জনা সাঁতরা, প্রেজেন্ট স্যার। আজকে ক্লাসগুলো বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। লাবণী গিরি, ইয়েস স্যার। সাথী দাস, সাথী দাস, অরিন্দম প্রামাণিক। প্রেজেন্ট স্যার। আগের ক্লাস করিসনি কেন? স্যার বাড়িতে ছিলাম না। সৌভিক বক্তা, স্যার সুপর্ণা প্রধান উপস্থিত আছে। স্যার। হ্যাঁ কি বলছো? সুপর্ণা উপস্থিত আছি। আচ্ছা, সৌমিক বক্তা present। সুমিতা মুলা, স্যার। সুমিতা, দেবব্রত প্রামাণিক, দেবব্রত প্রামাণিক, সুনীত মান্না, দেবতা প্রামাণিক আছে। সুনীত মান্না, ইয়েস স্যার। ক্লাসটা বুঝতে পেরেছিস আজকে? হ্যাঁ। টাস্ক গুলো করিসনি কেন? টাস্ক গুলো তো করতে হবে। শ্রেয়া প্রধান, শ্রেয়া প্রধান, নবনীতা ধারা, ইয়েস স্যার। নবনীতা ধারা, হ্যাঁ স্যার। আচ্ছা। বিনা মান্না, বিনা মান্না, অনুপম প্রামাণিক। ইয়েস স্যার। অনুপম বুঝতে পেরেছিস ক্লাসগুলো? হ্যাঁ। পড়াশোনা কেমন চলছে? ভালো। অঙ্কিতা পাত্র, অঙ্কিতা পাত্র, অদ্রিজা, অদ্রিজা ক্লাসে আছিস আজকে?
সবাই মিউট করবে। সবাই মিউট করো। ঠিক আছে, আজকে ক্লাসের পরে 10টা 19 হয়েছে, 10টা 20 দিকে তোমাদের আমি এটা পাঠাচ্ছি, প্রশ্নপত্রটা পাঠাচ্ছি। তোমরা রেডি হও, এক্সামটা দাও। মক টেস্টটা হচ্ছে তোমাদের জীবন বিজ্ঞানের উপরে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। সবাই ওএমআরআই অবশ্য করবে কিন্তু। রেডি হও, প্রশ্নপত্র পাঠাচ্ছি।